পরের দিন বৃহস্পতিবার। আগামীকাল জিমের বিয়েতে আমজাদ মিয়ার বাড়িতে আজ দম ফেলার সময় নেই। কাবির আজ সকাল থেকে রান্নার তদারকি আর রানার বিয়ের কেনাকাটার ওসিলায় অন্তত 10 বার এই বাড়িতে পা রেখেছে। প্রতিবারই তার চোখ দুটো চাতক পাখির মতো নূর ওরফে তিথিকে খুঁজেছে, কিন্তু তিথি যেন লুকোচুরি খেলায় মেতেছে। কাবির বারান্দায় এলে সে রান্নাঘরে ঢোকে, আবার কাবির উঠোনে এলে সে ভেতরের ঘরে খিল দেয়। দোলনা সেই ঝগড়ার পর সে মনে মনে ঠিক করেছে পুলিশ সাহেব এর সামনে আর সে যাবেই না। বিকাল 4টা, রোদের তেজ কমে পাহাড়ের গায়ে সোনাঝরা রং লেগেছে। তিথি ভাবল, সবাই যখন জিমের মেহেদি আর রান্নাবান্না নিয়ে ব্যস্ত, তখন চুপি চুপি একটু দোলনা থেকে ঘুরে আসা যাক। সে সাহেবকে ফিসফিস করে ডেকে নিয়ে পাহাড়ের সে নির্জন জায়গায় চলে গেল। সাহেব দোলনায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর তিথি বাতাসে উড়তে উড়তে হাসছে। ঠিক তখনই গাছের আড়াল থেকে কাবির ধীর পায়ে বেরিয়ে এলো। তাকে দেখা মাত্রই তিথির হাসি মাখা মুখটা পাথরের মতো জমে গেল। সে দ্রুত ওড়না দিয়ে মুখ ঢেকে তারপর দোলনা থেকে নেমে উল্টো দিকে হাঁটা দিল। নূর, দাঁড়াও, পালিয়ে যেও না, আজ আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি। তিথি থামলো ঠিকই, কিন্তু মুখ ফেরালো না। ওড়নার আড়াল থেকে গজ গজ করে বলল, আপনারা দেখলে আমার বিপদ আহে, আমারে কেন জ্বালাইতেছেন? যান এখান থাইকা। আজ আমি তোমাকে জ্বালাতে নয়, একটা স্বপ্ন সত্যি করতে এসেছি। নূর, আজ আমি তোমার বাবার সাথে তোমার কথা বলিয়ে দেব। কথাটা শুনে তিথি যেন বর্জাহত হলো। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার অবিশ্বাসী চোখ দুটি কাবিরের মুখের ওপর স্থির হলো। কাবির পকেট থেকে ফোন বের করে একটি নাম্বার ডায়াল করে ভিডিও কল দিল। ওপাশে রিসিভ হতেই স্ক্রিনে ভেসে উঠল দুজন মানুষের মুখ। তারা হলেন তিথির আসল বাবা মারুফ সাহেব এবং মা তানিয়া বেগম। তিথি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে পাথর হয়ে রইল। স্ক্রিনের ওপাশ থেকে তানিয়া বেগম চিৎকার করে উঠলেন, মা, আমার তিথি মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি মারে? 7টা মাস আমরা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। তিথি কোনো কথা বলতে পারছে না, সে শুধু অপলক তাকিয়ে আছে। মারুফ সাহেব চশমা মুছে ধরা গলায় বললেন, মামনি, আমি তোর বাবা, তুই ভয় পাস না মা, আমরা খুব তাড়াতাড়ি তোকে নিতে আসবো। তুই কেমন আছিস মা? তিথির বুকটা হু হু করে উঠল। সে আমতা আমতা করে শুধু 2টো বাক্য বলতে পারল, আপনারা আমারে চিনেন? আমি কি সত্যি আপনাদের মেয়ে? এই কথা শুনে ওপাশে তানিয়া বেগম ডুকরে কেঁদে উঠলেন। তিথি তার স্মৃতির অন্ধকার অলিগলিতে হাতড়াতে শুরু করল। এই চেহারাগুলো কি পরিচিত? কেন তার বুকের ভেতরটা এমন ছিঁড়ে যাচ্ছে? হঠাৎ করেই তার মাথার ভেতরে 1000টা হাতুড়ির ঘা পড়তে শুরু করলো। পুরনো কোনো দৃশ্য, কোনো কণ্ঠস্বর যেন অন্ধকার দেয়াল ভেঙে হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইছে। আমার মাথা ফেটে যাচ্ছে, আমি আর পারছি না। সে 2 হাতে মাথা চেপে ধরল। ব্যথায় তার কপাল কুঁচকে নীল হয়ে গেল। ফোনের ওপাশ থেকে মা বাবার আর্তনাদ শোনা যাচ্ছিল, কিন্তু তিথি তখন যন্ত্রণার এক অতল সাগরে ডুবছে। হঠাৎ করে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো এবং সে কাবিরের বুকের ওপর ঢলে পড়ল। তিথি, তিথি চোখ খোলো। রানা, রানা, জলদি এদিকে আসো। কাবিরের চিৎকারে রানা দৌড়ে এলো। কাবির কাঁপানো স্বরে বলল, অতিরিক্ত মানসিক চাপে ওর ব্রেইন শকে চলে গেছে, আমাদের এখনই ওকে হাসপাতালে নিতে হবে। রানা, জলদি যাও, জিমকে বলে নূরের বোরকা, হিজাব আর নিকাব নিয়ে আসো। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সাহেব চিৎকার করে কাঁদতে কাঁদতে তিথির হাত ধরল। রোজিনা বেগম বুক চাপড়ে বলতে লাগলেন, আমার মেয়েটার কি হইল গো? ও পুলিশ বাজান, আমার নূরেরে ফিরাইয়া আনেন। কাবির অত্যন্ত সাবধানের সাথে তিথিকে পাজা কোলা করে জিপে তুলল। সে আমজাদ মিয়া আর রোজিনা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, আপনারা একদম ভেঙে পড়বেন না, আমি ওকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি
কাল জুম্মার নামাজের আগে আমি নূরকে সুস্থ অবস্থায় সশরীরে আপনাদের এই বাড়িতে হাজির করব। জিমের বিয়ে ঠিক সময়ই হবে। কাবির কাউকে সাথে নিল না, একাই জিপের ড্রাইভিং সিটে বসল। সে ঝড়ের গতিতে জিপ ছুটিয়ে দিল ময়মনসিংহের পথে। পেছনের সিটে জ্ঞানহীন তিথি শুয়ে আছে, আর কাবিরের চোখ তখন জল আর প্রতিশোধের আগুন একসাথে জ্বলছে। তার তিথিকে সে আর হারাবে না, কোনো মতেই না। রাত 8টা, ময়মনসিংহের হাসপাতালের সেই নিরিবিলি করিডোর এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে বইছে এক প্রবল আবেগের ঝড়। 7টি দীর্ঘ মাস পর আজ সবাই এখানে জড়ো হয়েছে তাদের কলিজার টুকরোকে ফিরে পাওয়ার আশায়। করিডোরের একপাশে দাঁড়িয়ে আছেন কাবিরের মা সারা ইয়াসমিন আর বাবা আলতাফ রহমান। সারা ইয়াসমিন জায়নামাজ থেকে উঠে এসেছেন, আর হাতে এখনো তাসবিহ। পাশে দাঁড়িয়ে আছে কাবিরের মেজ বোন প্রিয়া আর ছোট বোন প্রমা। প্রিয়ার স্বামী ইমরান কোলে করে তাদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পায়চারি করছে। অন্যদিকে তিথির বাবা মারুফ সাহেব আর মা তানিয়া বেগম যেন এক একটা জীবন্ত লাশ থেকে প্রাণ ফিরে পেয়েছেন। তাদের চোখের জল আজ আর থামছে না। কাবির করিডোরের এক দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সাদা পাঞ্জাবিতে তখনও পাহাড়ি ধুলো আর তিথির স্পর্শের ঘ্রাণ লেগে আছে। তার চেহারা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো। সে দীর্ঘশ্বাস ফেলে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি জানতাম ও ফিরে আসবে। আজ 7 মাস পর ওর গায়ের ঘ্রাণ পেয়ে আমার মনে হচ্ছে আমি নিজেও নতুন করে জন্ম নিলাম। আলতাফ রহমান ছেলের কাঁধে হাত রেখে ধরা গলায় বললেন, আল্লাহ বড় দয়ালু রে বাবা, তুই হার মানিসনি বলে আজ আমাদের বাড়িটা আবার আলো হয়ে ফিরছে। তানিয়া মিথু ডুকরে কেঁদে উঠে বললেন, আমার মেয়েটার ভেতরে কি অবস্থায় আছে কে জানে। ও যখন ফোনটা দেখে জ্ঞান হারালো, আমার কলিজাটা তখনই শুকিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় ফিমেল ডাক্তার কাবিরকে ইশারায় কেবিনের বাইরে আসার জন্য ডাকলেন। করিডোরের এক কোণে দাঁড়িয়ে ডাক্তার বেশ গম্ভীর মুখে কাবিরের সাথে কথা বলতে শুরু করলেন। মিস্টার কাবির, তিথির স্মৃতি ফিরে আসাটা একটা মিরাক্কেল, কিন্তু আপনাকে একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ওর ব্রেইন টিস্যুগুলো এখনো খুব নাজুক অবস্থায় আছে। ওর মাথার ওপর কোনো ধরনের টেনশন বা মানসিক চাপ দেওয়া একদম নিষেধ। কোনো নেতিবাচক খবর বা অতিরিক্ত উত্তেজনা ওর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। কাবির মাথা নেড়ে সায় দিল। সে জানে এই 7 মাসে তিথি যা হারিয়েছে বা তারা যা সহ্য করেছে তা নিয়ে এখন কোলা আলাপ করা যাবে না। কাবিরের মা সারা ইয়াসমিন এবং বাবা আলতাফ রহমান তিথিকে জড়িয়ে ধরে পরম আদরে বিদায় দিলেন। কাবিরের মেজবোন প্রিয়া আর দুলাভাই ইমরানও সেখানে উপস্থিত ছিল। ইমরানের কোলে তাদের মাত্র কয়েক মাস বয়সী ছোট্ট ফুটফুটে মেয়েটি। তিথি যাওয়ার আগে পরম মমতায় সেই ছোট্ট বাবুটার কপালে একটা চুমু খেল। সারা ইয়াসমিন বললেন, মা তিথি, খুব সাবধানে থাকবি, আর কোনোদিন যেন আমাদের এভাবে কাঁদাস না। কাবিরের বাবা মা এবং প্রিয়ার পরিবার তাদের ময়মনসিংহের সদরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অন্যদিকে ঠিক হলো তিথি তার বাবা মায়ের সাথে ধোবাউড়ায় তাদের সেই প্রিয় কাঠের বাড়িতে ফিরবে। কাবির নিজে গাড়ি ড্রাইভ করে তাদের নিয়ে যাবে, আর সাথে যাবে কাবিরের ছোট বোন প্রমা। গাড়ি যখন ধোবাউড়ার মেঠো পথ ধরে ছুটছে, তখন পেছনের সিটে প্রমা তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বসল। তিথি, তোকে যে কতদিন পর এইভাবে কাছে পেলাম, তোকে আর কোনোদিন আমি হারাতে দিব না বোন। তিথি প্রমার বুকে মাথা রেখে ফিক করে হেসে দিল। সে সেই পাহাড়ের ঢঙ্গে উত্তর দিল, আমি যদি আবার হারিয়া যাই তবে তোরে নিয়ে হারাইমো। একা হারাইলে তো বিরিয়ানি খাওয়ার সঙ্গী পাবো না। প্রমা চোখ বড় বড় করে তিথির মুখের দিকে তাকালো। তিথির কথা বলার ধরন দেখে সে কিছুটা অবাক। তিথি, তুই এইভাবে গ্রামীণ ভাষায় কথা বলছিস কেন? তুই না সবসময় শুদ্ধ করে গুছিয়ে কথা বলতিস? আরে ওইটাও তো আমার মাতৃভাষা।
কয়টা দিন যে আমজাদ আব্বা আর জিম আপার লগে ছিলাম, ওই ভাষাই তো আমার মুখে বৈশা গেছে। কেন তুই পারস না? তুই পারিসও বটে, হারাইয়া গিয়ে একেবারে গায়ের মেয়ে হইয়া গেছিস। তোর মুখে আঞ্চলিক কথা শুনতে কিন্তু মন্দ লাগছে না। গাড়ির সামনের সিটে বসে কাবির লুকিং গ্লাসে বোন আর স্ত্রীর এই খুনসুটি দেখছিল। তার ঠোঁটের কোণে তখন তৃপ্তির হাসি। দীর্ঘ 7 মাস পর তার পৃথিবীটা আবার পূর্ণ হয়েছে। মারুফ সাহেব আর তানিয়া বেগম পাশে বসে মেয়ে আর প্রমার কথা শুনে চোখের জল মুছলেন। তবে এই জল কষ্টের নয়, পরম আনন্দের। গাড়ি যখন ধোবাউড়ার সেই পরিচিত কাঠের বাড়ির সামনে এসে থামল, তখন সন্ধ্যার ছায়া নামতে শুরু করেছে। তিথি গাড়ি থেকে নেমে তার প্রিয় বাড়ির দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। হাসনাহেনা ফুলের ঘ্রাণে চারিদিকটা মম করছে। রাতের ডিনার শেষে তিথির মা তানিয়া বেগম তাকে পরম মমতায় লোকমা তুলে খাইয়ে দিচ্ছেন। তিথি তখন তার নূর জীবনের গল্পে মশগুল। পাশে বসা প্রমা, কাবির আর তার বাবা মারুফ সাহেব সবাই যেন তিথির এক একটা কথা গিলছে। তিথি জিম আর আমজাদ আব্বার আদরের কথা বলতে বলতে হুট করে সাইফের এক মজার ঘটনা মনে করে হাসিতে ফেটে পড়ল। হনো আব্বু আম্মু, আমজাদ আব্বা তো একদিন বাজার থেকে অনেক শখ করে একটা বিশাল বড় লাউ আনছিল। সাইফ পোলাটা লাউ খাইতে খুব ভালোবাসে, তো তাই আব্বা তার লাইগায় আনছিল। জিম আপা সেই লাউ কাইটা কুটা কইরা রান্নাঘরে কেবল রাইখা গেছে। সবে উৎসুক হয়ে শুনছে। তিথি হাসতে হাসতে আবার বলতে শুরু করলো। সাইফ আবার হুলো বিড়ালের জমের মতো ভয় পায়। ও দেখলো রান্নাঘরে বড় একটা বিড়াল ঢুইকে মিউ মিউ করতেছে। সাইফ ভাবলো বিড়াল বোধ হয় তার স্বাদের লাউ খায়া ফেলবো। ও করলো কি, বিড়ালের ভয় দেখাইতে গিয়া রান্নাঘরের দরজায় থাকা একটা আস্ত ঝাড়ু নিয়ে বিড়ালের লক্ষ্য করে মারল এক থ্রো। প্রমা তারপর লাউ বাঁচাতে পেরেছে। আরে লাউ তো দূরে থাক, সাইফের হাতের টিপ তো মাশাল্লাহ এমন টিপ যে বিড়াল এক লাফে জানালা দিয়ে ভাগলো। আর ওই আস্ত ঝাড়ু গিয়ে পড়লো জিমাপার গরম ভাতের ডেস্কির ওপর। ভাতের ডেস্কি তো উল্টাইলই, সাথে জিমাপার সাধের মাটির চুলাটাও অর্ধেক ভাঙে গেল। জিমাপা চিৎকার দিয়ে রান্নাঘরে আইসা দেখে সাইফ চুলা থেকে ছিটকে আসা ছাইয়ের ওপর বৈশা হাউমাউ কইরা কান্তাছে আর চিল্লাইছে, আপা বিড়াল আমারে ঝাড়ু মারছে, বিড়াল আমারে ঝাড়ু মারছে। আমজাদ আব্বা দৌড়াইয়া আইসা দেখে ছাইয়ের বন্যায় সাইফ একাকার আর বিড়ালের দোষ দিয়ে নিজেরে বাঁচানোর চেষ্টা করতেছে। সাইফ কয় কি জানো আব্বা, বিড়ালটা নিশ্চয় জিনের বাদশা আসিল, ও হাত দিয়ে ঝাড়ু ধইরা আমার দিকে ছুঁড়া মারছে। তিথির কথা শুনে ঘরের সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ল। বাবা মারুফ সাহেব হাসতে হাসতে চশমা খুলে চোখ মুছলেন। তানিয়া বেগম তিথির কপালে একটা চুমু দিয়ে বললেন, পাগলি আমার, ওইটুকু বাচ্চার নামে এমন বদনাম দিস না। আরে আম্মু বদনাম না তো, সাহেব তো ওই দিন রাতে ভাতের অভাবে শুধু ওই ঝাড়ুর বাড়ি খাওয়া লাউ ভর্তা খাইছে আর ডুকরাইয়া কানছে। বলতেছিল আব্বা বিড়ালের হাতে ছোয়া ঝাড়ুর বাড়ি খাওয়া লাউ খাইলে কি আমার পেটে বিড়ালের বাচ্চা হইব? ঘরের ভেতরে হাসির রোল পড়ে গেল। প্রমাত বিছানায় গড়াগড়ি খাচ্ছে। কাবির দরজায় হেলান দিয়ে তার প্রাণ প্রিয় তিথির সে হাসি খুশি রূপটা দেখছিল। তার মনে হলো 7 মাসের সব হাহাকার যেন এই হাসির শব্দে বাতাসের মতো উবে যাচ্ছে। রাত 12টা। ধোবাউড়ার শান্ত নিস্তব্ধতায় সবাই ঘুমে আচ্ছন্ন। তিথির ঘরের বড় বিছানার এক পাশে মা তানিয়া মিথু আর অন্য পাশে প্রমা গভীর ঘুমে। মাঝখানে তিথি শুয়ে ছটফট করছে, কিন্তু চোখে ঘুমের লেশমাত্র নেই। আজ আর তিথির পাশে কাবিরের শোয়া হলো না। 7 মাস পর নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়েও তিথির কেমন জানি খালি খালি লাগছে। হঠাৎ করে তিথির মাথায় সূক্ষ্ম একটা ব্যথা মোচড় দিয়ে উঠল। স্মৃতি ফিরে পাওয়ার ধকল আর সারাদিনের উত্তেজনায় শরীরটা বেশ ক্লান্ত, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। তার বারবার মনে পড়ছে কাবিরের কথা। কাবির তাকে আগলে রাখা থেকে শুরু করে আজ হাসপাতালে সে অস্থির চাহনি, সব কিছু যেন চোখের সামনে ভাসছে। স্মৃতি ফেরার পর থেকে এখন পর্যন্ত কাবিরের সাথে তার মন খুলে একটা কথা বলা হয়নি। তিথি ভাবল
মানুষটা আমার জন্য কত কি করলো, অথচ আমি তারে ঠিক মতো একটা ধন্যবাদও দিলাম না। উল্টো পাহাড়ে কত ঝগড়া করেছি। মাথার ব্যথাটা যেন কাবিরকে দেখার তৃষ্ণায় আরো বেড়ে গেল। তিথি বুঝতে পারল এই মুহূর্তে কাবিরের সাথে দেখা করাটা খুব দরকার। সে খুব সাবধানে শব্দ না করে বিছানা থেকে নামল। মা আর প্রমা যেন টের না পায় সেভাবে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে চাঁদের আলোয় উঠানটা রূপালি হয়ে আছে। তিথি জানে কাবির নিশ্চয়ই ড্রয়িং রুমের সোফায় বা বারান্দায় একা বসে আছে। সে মাথায় ওড়নাটা টেনে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। বুকের ভেতরটা দুরু দুরু করছে, ভয় নয় বরং এক অদ্ভুত ভালো লাগা আর কৃতজ্ঞতা কাজ করছে। কাবিরকে সামনাসামনি দেখলে সে কি বলবে তা ভেবে তিথির হার্টবিট বেড়ে যাচ্ছে। রাত তখন গভীর, চারদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তিথি পা টিপে টিপে কাবিরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করেছিল। সে ভাবল ভেতরে উকি দিয়ে দেখবে কাবির ঘুমিয়েছে কিনা, কিন্তু ভেতরে ঢুকেই চমকে গেল। কাবির তখন কেবল গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। পরনে তার শুধু কালো রঙের একটা ট্রাউজার, সুঠাম চওড়া পিঠ আর উন্মুক্ত বুক বেয়ে পানির অবাধ্য ফোঁটাগুলো টপ টপ করে গড়িয়ে পড়ছে। তিথিকে হুট করে ঘরে দেখে কাবির মোটেও অপ্রস্তুত হলো না, বরং তার ঠোঁটের কোণে খেলে গেল এক অদ্ভুত মায়াবী হাসি। সে দ্রুত এগিয়ে এসে তিথির পেছনে দরজাটা আটকে দিল। দরজা লাগানোর শব্দে তিথি থমকে গেল। তার বুকটা হাতুড়ি পিটানোর মতো ওঠানামা করছে। আমতা আমতা করে সে বলল, আপনি দরজা লাগাইলেন কেন? আমি তো চইলা যাইতেছিলাম। কাবির ভেজা চুলগুলো ঝাঁকুনি দিয়ে তিথির একদম কোল ঘেঁষে এসে দাঁড়ালো। তার শরীর থেকে সাবান আর পানির একটা শীতল সতেজ ঘ্রাণ নাকে লাগছে তিথির। সে লজ্জায় আর ভয়ে নিজের ওড়নাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে কুকড়ে গেল। এত রাতে আমার ঘরে বিবিজান কি খুঁজতে এসেছেন শুনি? আমাকে না তো, আমি ওই পুলিশ সাহেবরে খুঁজতেছিলাম, ওনারে তো কোথাও দেখি না। কাবির হো হো করে হেসে উঠল। তারপর তিথির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ও সেই পুলিশ সাহেব, সে তো এখন পানিহাতার পাহাড়ে ডিউটি করছে। এখানে তো শুধু তোমার এই স্বামীটাই আছে, আর কিছু খুঁজছ না? আর কি খুঁজবো? কাবির আর উত্তর দিল না। সে তিথিকে পাজকোলা করে কোলে তুলে নিল। হঠাৎই আক্রমণে তিথি অপ্রস্তুত হয়ে কাবিরের গলা জড়িয়ে ধরল। কাঁধ থেকে পাতলা ওড়নাটা কখন যে নিচে খসে পড়েছে সেদিকে তার খেয়াল নেই। কাবির তাকে কোলে নিয়ে সরাসরি বিছানায় নিয়ে গেল। সে তিথিকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে তার ওপর ঝুঁকে পড়ল। ঘরের এক কোণে জ্বলতে থাকা মৃদু ল্যাম্পশেটের আলোয় তিথির মুখটা আজ ভীষণ সুন্দর লাগছে। কাবির তার চিবুকটা আলতো করে ধরে চোখের দিকে তাকালো। জানো তিথি, এই 7টা মাস প্রতিটা রাতে আমি শুধু তোমার ওই হাসি মুখটা কল্পনা করেছি। মনে হতো তুমি পাশে নেই, মানে আমার নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও নেই। তোমাকে কতটা মিস করেছি তা বলে বোঝানো যাবে না। আমিও কি কম মিস করেছি? আপনারে পাহাড়ে কত বকা দিছি, অথচ আপনি আমারে সবসময় আলগাইয়া রাখছিলেন। থ্যাংক ইউ পুলিশ সাহেব। শুধু থ্যাংক ইউতে কাজ হবে না বিবিজান, 7 মাসের পাওনা তো অনেক জমে গেছে। কাবির আর সময় দিল না। সে ধীর লয়ে ঝুঁকে এসে তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দীর্ঘ কতগুলো মাসের অবসান ঘটিয়ে তাদের ঠোঁট জোড়া মিলেমিশে একাকার হয়ে গেল। সেই গভীর চুম্বনে মিশেছিল 7 মাসের বিরহ, হাহাকার আর একে অপরকে ফিরে পাওয়ার তীব্র আকুতি। তিথির চোখ বুজে কাবিরের চুলে আঙুল চালিয়ে তাকে আরো নিবিড় করে নিজের কাছে টেনে নিল। ঘরের বাইরের পৃথিবীটা যেন তখন থমকে গেছে। কেবল এই নিভৃত ঘরটিতেই পূর্ণতা পাচ্ছিল এক পবিত্র ভালোবাসার গল্প। গভীর চুম্বনের রেশ কাটতে না কাটতেই এক অদ্ভুত অস্বস্তির দানা বাঁধল তিথির শরীরে। কাবিরের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। কাবির কিছু বুঝে ওঠার আগেই তিথি তার হাত দিয়ে মুখ চেপে ধরে বাথরুমের দিকে দৌড় দিল। ভেতর থেকে তিথির বমি করা শব্দ ভেসে আসছে। কাবির থতমত খেয়ে বিছানা থেকে নেমে পড়ল।
তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, স্মৃতি ফিরে পাওয়ার ধকল আর সারাদিনের উত্তেজনার পর এই হঠাৎ অসুস্থতা কাবিরকে অস্থির করে তুলল। সে দ্রুত বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তিথি, কি হয়েছে তোমার? দরজা খোলো। ভেতর থেকে শুধু তিথির হাঁপানো শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর সে দরজা খুলে বেরিয়ে এলো। তার চোখের নিচে ক্লান্তির কালি, কপালটা ঘামছে। সে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে ধুঁকছিল। কাবির দ্রুত এগিয়ে গিয়ে তাকে 2 হাতে জাপটে ধরল। কি হলো হঠাৎ? শরীর বেশি খারাপ লাগছে? আমি কি আন্টি আর প্রমাকে ডাকবো? না না না, কাউকে ডাকবেন না, এটা নতুন কিছু না। গত কয়েকদিন ধইরা মাঝে মাঝে আমার এমন লাগে। আমি ভাবছিলাম পাহাড়ের এলাকায় আয়রন পানি আর ভিটামিনের অভাব হইতেছে বোধহয়, তাই আমি কারোরে কিছু কই নাই। কিছু খাইতে গেলে বুকটা কেমন জানি গুইলা ওঠে। তিথির কথা শুনে কাবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দিন কয়েক ধরে এমন হচ্ছে। কাবিরের মস্তিষ্কে মুহূর্তে একটা সন্দেহ আর ভয় বিদ্যুৎ খেলে গেল। সে আর দেরি না করে দ্রুত ফোনটা হাতে নিল। রাত কয়টা বাজে সেদিকে খেয়াল না করেই সে তাদের পরিচিত গাইনোকোলজিস্ট ডাক্তার রাহাকে কল করল। ডাক্তার রাহা ওপাশে ফোন ধরতেই কাবির সংক্ষেপে তিথির গত কয়েক মাসের শারীরিক অবস্থা এবং বর্তমান লক্ষণগুলোর কথা খুলে বলল। সব শুনে ডাক্তার রাহা ওপাশে থেকে শান্ত কিন্তু নিশ্চিত গলায় বলল, কাবির, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তিথির এই সিমটমগুলো খুব সাধারণ একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। ওর কয়েকদিন ধরে বমি ভাব আর খাবারের অরুচি, সবকিছু মিলিয়ে আমার ধারণা তিথি প্রেগনেন্ট। কথাটা শোনামাত্র কাবিরের হাতের ফোনটা যেন তপ্ত কয়লা হয়ে গেল। তার সারা শরীরে মুহূর্তের জন্য অবশ হয়ে গেল না, বরং এক নিদারুণ শীতলতায় পাথর হয়ে গেল সে। খুশির বদলে তার চোখে মুখে ফুটে উঠল এক ভয়াবহ আতঙ্ক আর অবিশ্বাস। 7 মাস তিথি তার কাছে ছিল না, সে অন্য এক পরিবারের নূর হয়ে কাটিয়েছিল। এই দীর্ঘ বিচ্ছেদের পর এমন সংবাদ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে স্তব্ধ হয়ে বিছানায় শুয়ে থাকা তিথির দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে কোনো ভালোবাসা নেই, বরং আছে একরা সংশয়। তিথি ভুরুকুচকে তাকিয়ে আছে। কাবিরের এমন পাথরের মতো শীতল আর কঠোর অবস্থা দেখে সে খুব ভয় পেয়ে গেল। কি হয়েছে? কথা কন না কেন? ডাক্তার কি খারাপ কিছু কইছে? আমার কি বড় কোনো অসুখ হয়েছে? কাবির চোখে এক কঠোর চাহনিতে তিথির দিকে তাকালো। সে এগিয়ে এসে তিথির পাশে বসলো না, বরং কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, রাগে নাকি অপমানে তা বোঝা দেয়। ডাক্তার বলছে তুমি মা হতে চলেছ তিথি, কিন্তু কাবির কথাটি শেষ করলো না। তার মনে পড়ে গেল সেই 7 মাসের কথা। তিথির স্মৃতি ছিল না, সে কার সাথে ছিল, কিভাবে ছিল, এইসব দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তিথি যখন খুশিতে নিজের পেটের উপর হাত রাখলো, কাবির তখন নিজের কপাল চেপে ধরে ঘরের দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। তিথি বুঝতে পারল না কেন কাবির এমন আচরণ করছে। সে এগিয়ে গিয়ে কাবিরের হাত ধরতে চাইল, কিন্তু কাবির আলতো করে হাতটা সরিয়ে দিল। আজ রাতটা শেষ হতে দাও তিথি, আমার মাথা কাজ করছে না, আমি এটা নিতে পারছি না। সে রাত তারা এক ঘরে কাটালো, কিন্তু একসাথে না। তিথির চোখের জল এবার আর বাধা মানল না। যে সংবাদে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, সেই সংবাদ আজ তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিল। আজ জিমের বিয়ে, তাই সকাল সকালই সবাইকে রওনা দিতে হবে পানিহাতা গ্রামের উদ্দেশ্যে। তিথি আজ নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। সে এখন অনেক বেশি সচেতন। গায়ের ওপর কালো রঙের একটি সুন্দর বোরকা, মাথায় হিজাব আর মুখে নিকাব টেনে সে নিজেকে আবৃত করে নিয়েছে। পর্দার আড়ালে তার সেই মায়াবী চোখ দুটো আজ ভিজে আছে অভিমানে। উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে। কাবিরের পরে আজ একটি গাঢ় লাল রঙের পাঞ্জাবি। লাল রঙে তাকে সবসময় ভীষণ সুদর্শন লাগে, কিন্তু আজ তার চেহারায় সেই চিরচেনা স্নিগ্ধতা নেই, বরং রয়েছে এক গম্ভীর ভাব। তিথি কয়েকবার কাবিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, তার চোখের দিকে তাকানোর তৃষ্ণা নিয়ে অপেক্ষা করলো, কিন্তু কাবির একবারের জন্য তিথির দিকে ফিরে তাকালো না। তার এই পাথরের মতো শীতল আচরণ তিথির বুকে তীরের মতো বিঁধেছে। গাড়ি প্রথমে ধোবাউড়া থেকে ময়মনসিংহ সদরে গেল।
সেখান থেকে আলতাফ রহমান এবং সারা ইয়াসমিনকে তুলে নিয়ে সবাই রওনা দিল পানিহাতা গ্রামের দিকে। পুরোটা পথ তিথি গাড়ির জানালা দিয়ে তাকিয়েছিল বাইরে। নিকাবের আড়ালে তার ঠোঁট দুটো কাঁপছিল। যে মানুষটা একদিন তাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেত, আজ সে পাশে বসে থেকেও কত দূরে। পানিহাতা গ্রামে পৌঁছানোর পর জিমের বাড়িতে আনন্দের ধুম পড়ে গেছে। আমজাদ মিয়া আর জিম তিথিকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। কিন্তু তিথি আজ আর আগের মতো চঞ্চল নূর নেই। সে নিজেকে গুটিয়ে রেখেছে। কাবিরের অবহেলা তাকে এতটাই আঘাত করেছে যে সে জেদ ধরে ফেলেছে কাবির যদি তাকে না খুঁজে তবে সেও কাবিরের সামনে যাবে না। সারাদিন তিথি কাবিরের ছায়া থেকেও দূরে রইল। সে হয় প্রমার সাথে বিয়ে সাহায্য করছে, না হয় ছোট সাইফে নিয়ে বাগানে বসে গল্প করছে। সাহেব তার নূর আপাকে পেয়ে খুশিতে আটখানা, কিন্তু তিথির মনটা পড়ে আছে সেই মানুষটার কাছে যে আজ লাল পাঞ্জাবি পরে সবার মধ্যমণি হয়ে থাকলেও তিথির কাছে আজ অচেনা মানুষ। প্রমা তিথির বিষণ্ণতা বুঝতে পেরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তিথি কি হয়েছে তোর? ভাইয়ের সাথে কি আবার ঝগড়া করছিস? ও তো তোর দিকে তাকাইতেছেই না। তাকাইব কেমনে প্রমা? ওনার তো এখন আমারে দেখে ঘেন্না লাগে। মানুষটা যে এত তাড়াতাড়ি পর হইয়া যাইব আমি ভাবি নাই। তিথির গলায় অভিমানের সুরে স্পষ্ট। সে মনে মনে ঠিক করেছে কাবির নিজে থেকে এসে কথা না বলা পর্যন্ত সে এক পাও আগাবে না। ওদিকে কাবিরও নিজের মনের ভেতরে সেই বিষাক্ত সন্দেহ আর যন্ত্রণার সাথে যুদ্ধ করছে, যার ফলে সে তার প্রিয়তমার চোখের জলটুকু দেখতে পাচ্ছে না। আনন্দের এই বিয়ের বাড়িতে দুই হৃদয়ের মাঝে তখন এক গভীর নিঃশব্দ আর্তনাদ বয়ে চলেছে। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা আর ভোজ শেষে এবার বিদায়ের পালা। এক বুক আনন্দ আর কিছুটা বিষণ্ণতা নিয়ে জিম এখন রানার জীবন সঙ্গিনী। ঠিক হয়েছে ময়মনসিংহ পুলিশ স্টেশনের পাশে কাবির যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিল সেখানে রানা আর জিম তাদের নতুন সংসার শুরু করবে। বিদায়বেলায় ছোট সাইফ যেন আকাশ ভেঙে কান্না শুরু করলো। তিথিকে ছেড়ে এক মুহূর্ত থাকবে না। তার এক কথা, সেও বড় আপার সাথে শহরে যাবে। সাইফের জেদ দেখে তিথি সিদ্ধান্ত নিল সাইফকে সে নিজের সাথে নিয়ে যাবে। ছোট ভাইটার কান্না শেষ হইতে পারছিল না। এদিকে আমজাদ মিয়া আর রোজিনা বেগম আজ যেন নির্বাক হয়ে গেছেন। তাদের ঘরের দুই কলিজার টুকরো জিম আর তিথি একসাথে বিদায় নিচ্ছে। রোজিনা বেগম আঁচলে মুখ মুছে বারবার তিথিকে জড়িয়ে ধরছেন। আমজাদ মিয়া বাড়ির কোণে গিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই পরিবেশটা তিথির সহ্য হচ্ছিল না। সে তার নিজের বুকের ভেতর পাহাড় সমান অভিমান চেপে রেখে সবাইকে হাসানোর চেষ্টা শুরু করলো। নিকাবটা একটু ঠিক করে নিয়ে সে আমজাদ মিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। আরে আব্বা, আপনি এমন শুরু করছেন কেন? আমি কি চিরতরে হারাইয়া যাইতেছি? জিম আপার লগে ঝগড়া করার মানুষ নাই দেখা বুঝি বেশি মায়া লাগতেছে। চিন্তা করবেন না, জিম আপারে রানা ভাই এমন জ্বালাতন জ্বালাইব যে ও নিজে আপনাদের কাছে দৌড়াইয়া আসবো। জিম কাদো কাদো মুখে তিথির দিকে তাকালো। তিথি এবার সাহেবকে কোলে টেনে নিয়ে আমজাদ মিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল। আর এই যে আপনার রাজপুত্র সাহেব, ওরে নিয়ে যাইতাছি আমি। কয়দিন পর দেখবেন ওরে ছাড়াই আপনাদের শান্তি লাগতেছে। তখন ফোন দিয়ে বলবেন, মা তিথি, সাইফেরে আর ফেরত পাঠাইও না। তিথির এই কথায় উপস্থিত সবাই একটু হেসে উঠল। এমনকি রোজিনা বেগমও চোখের জল মুছে মুচকিয়ে হাসলেন। তিথি হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিল। জিমকে সান্ত্বনা দিল, কিন্তু তার নিজের হাসিটা ছিল শুধুই মেকি। সবার বিদায় শেষ করে সবাই যখন গাড়ির দিকে এগোচ্ছে, তিথি আর চোখে দেখল কাবির তখনও দূরে দাঁড়িয়ে আছে। সেই লাল পাঞ্জাবি পরা মানুষটা সবার সাথে কথা বলছে, জিমকে দোয়া দিচ্ছে, কিন্তু তিথির দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সাইফের হাত শক্ত করে ধরে গাড়িতে উঠে বসলো। তিথি সে মনে মনে ভাবলো, সবার মুখে হাসি ফুটাইতে পারলাম, কিন্তু আপনার মন থাইকা সেই পাথরটা সরাইতে পারলাম না। আপনি কি সত্যি আমারে পর কইরা দিলেন? গাড়ি ছুটছে ময়মনসিংহের পথে। পেছনের সিটে তিথি, সাইফ আর প্রমা বসে আছে। সামনের সিটে বসে আছেন তিথির বাবা মারুফ আহমেদ এবং কাবিরের বাবা আলতাফ রহমান। দুই বেয়াই গল্পে মশগুল থাকলেও
পেছনের সিট থেকে তিথির অবিরাম হাসাহাসি আর বকবক সবার কানে আসছিল। তিথি নিজের মনের ভেতরের ক্ষত লুকাতে আজ যেন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। সে সাহেবকে সুরসুরি দিচ্ছে আর জিম রানার ভবিষ্যৎ নিয়ে কাল্পনিক সব গল্প বানিয়ে সবাইকে হাসিয়ে মারছে। আব্বা, আঙ্কেল শোনো, রানা ভাই তো পুলিশ মানুষ, বাসায় গিয়েও বোধহয় জিম আপারে ড্রিল করাইব। সকালবেলা ঘুম থেকে উঠতে বলবো, জিম অ্যাটেনশন, জলদি নাস্তা বানাও। আর জিম আপা ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, ইয়েস স্যার, 2 মিনিটে পরোটা রেডি করতেছি। তিথির কথা শুনে মারুফ সাহেব আর আলতাফ সাহেব হো হো করে হেসে উঠলেন। প্রমা হাসতে হাসতে তিথির গায়ে গড়িয়ে পড়ে বলল, তিথি, তুই পারিসও বটে। রানা ভাইয়াকে তুই একেবারে জম বানাইয়া দিলি। আরে রান্নার সময় যদি লবণে কম হয়, রানা ভাই নির্ঘাত জিম আপারে হাত করা পড়াইয়া থানায় নিয়ে যাইব। জিম আপা তখন কাঁদতে কাঁদতে বলবে, আমি নিরপরাধ, আমারে ছাইরা দেন। হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। সাহেব তিথির কোল জাপটে ধরে হাসছে, কিন্তু হাসতে হাসতে হুট করে তিথির কথা থেমে গেল। তার মাথাটা মুহূর্তের মধ্যেই বন বন করে ঘুরে উঠল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে অন্ধকার নেমে এলো। সে প্রমার কাঁধে মাথা এলিয়ে দিতে দিতে জ্ঞান হারিয়ে ফেলল। প্রমা প্রথমে ভেবেছিল তিথি হয়তো হাসতে হাসতে ঢলে পড়েছে, কিন্তু তিথির শরীরটা যখন নিথর হয়ে তার উপর আশ্রে পড়ল, প্রমা আটকে উঠে চিৎকার দিল, তিথি, তিথি, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আব্বু, আঙ্কেল, তিথি তো কেমন করতেছে। প্রমার চিৎকারে মারুফ সাহেব আর আলতাফ সাহেব চমকে পেছন ফিরে তাকালেন। তারা দেখলেন তিথির মুখটা নীল হয়ে গেছে, চোখ দুটো বোঝা। মারুফ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে হিতেহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি গাড়ি থামাতে বলে পাগলের মতো তিথির নাম ধরে ডাকতে লাগলেন। ছোট সাহেব কিছু বুঝতে না পেরে তিথির হাত ধরে হ্যাঁচকা টান দিতে লাগলো। সে ডুকরে কেঁদে উঠে বলল, নূরাপা, ও নূরাপা, ওঠো না। তুমি কি আমার লগে রাগ করছো? আমি আর শহরে যাবো না, আমারে নামাইয়া দাও। তুমি এমন করে ঘুমাও কেন? মারুফ সাহেব তিথির দিকে তাকাতেই কেঁপে ওঠে। কাবিরের গাড়িটা কিছুটা সামনে ছিল। প্রমার ফোন পেয়ে কাবির যখন গাড়ি থামিয়ে পেছনের গাড়ির দিকে দৌড়ে এলো, তার বুকের ভেতরটা তখন অজানা আশঙ্কায় ধক করে উঠল। পাথরের মতো জমে থাকা কাবির যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর। তিথিকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর সবার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার মতো উপক্রম। কাবির দেয়ালের এক কোণে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার লাল পাঞ্জাবিটা আজ যেন রক্তের মতো দেখাচ্ছে। মনে মনে সে এক ভয়াবহ দোটানায় জ্বলছে। কিছুক্ষণ পর ডাক্তার রাহা কেবিন থেকে বেরিয়ে এলেন। তার মুখে এক চিলতে হাসি। সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, ভয়ের কিছু নেই, আসলে ধকল আর জার্নির কারণে প্রেশার কমে গিয়েছিল, আর এই অবস্থায় একটু সেন্সিটিভ থাকাটাই স্বাভাবিক। আপনারা খুশি হতে পারেন, তিথি মা হতে চলেছে। কথাটা শোনামাত্র মারুফ সাহেব আর তানিয়া বেগম একে অপরকে জড়িয়ে ধরলেন। সারা ইয়াসমিন খুশিতে আলতাফ সাহেবরে বললেন, শুনেছেন, আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। জিম আর প্রমাতা খুশিতে কেঁদেই ফেলল। তারা সবাই এক এক করে ভেতরে গিয়ে তিথির পাশে বসল। কাবির তখনও দরজার বাইরে স্থির। তার কানে ডাক্তার রাহার কথাগুলো যেন বিষের মতো বিচ্ছে। সে কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না। তার মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তিথি যখন তার কাছে ছিল না, তখন কি হয়েছিল? এই অবিশ্বাসের বিষ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিথি বেডে শুয়ে সবার আনন্দ দেখছিল, কিন্তু তার চোখ দুটো দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে খুঁজছিল। সে দেখল কাবির ভেতরে ঢুকছে না। তিথি নিজের দুর্বলতা কাটিয়ে উঠে বসলো এবং সবার সামনেই ক্ষীণস্বরে ডাকে, আপনি ভেতরে আসবেন না? সবাই তো কত খুশি, আপনি কি খুশি হন নাই? সবাই তখন কাবিরের দিকে তাকালো। কাবিরের মা সারা ইয়াসমিন বললেন, বাবা কাবির, তোর কি হয়েছে? তুই কি শুনতে পাসনি? তুই বাবা হতে চলছিস? কাবির এবার ধীর পায়ে ভেতরে এলো। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে তিথির বিছানার একদম কাছে গিয়ে দাঁড়ালো। সবার উপস্থিতিকে তোয়াক্কা না করে সে অত্যন্ত শীতল আর কঠোর কণ্ঠে বলল, খুশি হওয়া উচিত ছিল, কিন্তু আমি হতে পারছি না তিথি। তুমি যে সন্তানের কথা বলছো, আমি এই বাচ্চা মানি না। এই বাচ্চার দায়ভার আমি নেব না। মুহূর্তের মধ্যে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। তানিয়া বেগম আর মারুফ সাহেব শকে স্তব্ধ হয়ে গেলেন।
প্রমা অবিশ্বাসের চোখে তার ভাইয়ের দিকে তাকালো। তিথির মনে হলো কেউ যেন তার কলিজাটা জ্যান্ত ছিঁড়ে ফেলেছে। সে কাঁপা কাঁপা হাত দিয়ে নিজের পেটটা আঁকড়ে ধরল। আপনি এটা কি বলতেছেন? আপনার নিজের রক্তের ওপর আপনার বিশ্বাস নাই? 7 মাস আমি কার লগে ছিলাম, কারে আব্বা আম্মা ডাকছি, তাকে আপনার দেখা বাকি আছে? 7 মাস অনেক লম্বা সময় তিথি। আমার মস্তিষ্ক অনেক কিছু বলে যা আমার মন মানতে চায় না। আমি এই অনিশ্চয়তা নিয়ে বাঁচতে পারবো না। মারুফ সাহেব এবার গর্জে উঠে উঠলেন, কাবির, মুখ সামলে কথা বলো। আমার মেয়ে পবিত্র, তার চরিত্রের উপর কথা বললে আমি সহ্য করব না। কাবির আর কোনো কথা না বলে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল এক বিধ্বস্ত তিথি আর একরাশ স্তব্ধ মানুষ। যে আনন্দ নিয়ে সকাল হয়েছিল সেই রাত নামার আগেই তিথির পৃথিবীটা এক নিমিষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভোরের আলো ফোটার আগেই ধোবাউড়ার আকাশটা মেঘলা হয়ে এলো। সারা রাত তিথির চোখের পাতায় এক হয়নি। সে বিছানার এক কোণে কুঁকড়ে পড়েছিল আর কাবির ছিল ঘরের অন্য প্রান্তে জানালার কাছে মূর্তির মতো দাঁড়িয়ে। যে মানুষটা কাল রাত পর্যন্ত তিথির নিঃশ্বাসের শব্দ বেকুল হতো, আজ সে যেন এক অচেনা মানুষ। সকাল হতেই কাবির কাউকে কিছু না বলে, এমনকি তিথিকে একটিবার না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে তিথি জানালার কাছে দৌড়ে এলো, কিন্তু দেখলো শুধু ধুলো উড়িয়ে গাড়িটা চলে যাচ্ছে। কাবির একবার পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ করলো না। তিথির বুকটা ফেটে কান্না এলো। সে দেয়াল ধরে মেঝেতে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষটা কি আমাকে একটু বিশ্বাস করতে পারলো না? 7 মাস আমি পাহাড়ের কোলে স্মৃতিহীন অবস্থায় কাদের মা বাবা ডেকেছি, সেটা কি ওনার চোখে পড়ল না? শুধু সন্দেহটাই বড় হয়ে গেল। যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম, সেই মানুষটা আজ আমাকে অপবিত্র ভেবে চলে গেল। তানিয়া মিথু রুমে ঢুকে মেয়েকে মেঝেতে বসে কাঁদতে দেখে চমকে উঠলেন। তিনি দ্রুত গিয়ে তিথিকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে মা, কাঁদছিস কেন? কাবির কোথায়? তিথি মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্না যেন থামছেই না। এই কান্নায় যতটা শারীরিক কষ্ট, তার চেয়েও বেশি ছিল মানসিক অপমান। সকাল গড়িয়ে দুপুর। প্রমা কলেজের কাজে বেরিয়ে গেছে। তিথি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। সে বারান্দার টবে থাকা গাছগুলোর যত্ন নিচ্ছে, শুকনো পাতা ছিঁড়ে ফেলছে। আজ যেন গাছগুলোর দিকে তাকিয়েও তার কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে নিজেও একটা উপড়ানো গাছের মতো, যার শিকড় আজ ছিঁড়ে গেছে। মা রান্নাঘরে কাজ করছেন। তিথিও সেখানে গিয়ে হাতে হাতে সাহায্য করছে। কাজ না করলে তার মস্তিষ্ক যেন বিষাক্ত সব চিন্তায় নীল হয়ে যাচ্ছে। দুপুরের খাবারের টেবিলে মারুফ সাহেব, তানিয়া মিথু আর তিথি সাইপ একসাথে বসেছেন। মারুফ সাহেব মেয়ের শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখটার দিকে তাকে খুবই কষ্ট পেলেন। তিনি খাওয়া থামিয়ে কোমল স্বরে বললেন, মারে, মানুষের জীবনে ঝড় আসে তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে আরো শক্ত করার জন্য। আমি ভাবছিলাম তুই যদি চাস তবে আগামী বছর এসএসসি পরীক্ষাটা দিতে পারিস। মাঝখানে অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন আবার শুরু করলে সব ঠিক হয়ে যাবে। কি বলিস মা, দিবি তো পরীক্ষাটা? তিথি ভাতের থালার দিকে তাকে রইল। নোনা জল গড়িয়ে ভাতের উপর পড়ল। সে হাত দিয়ে চোখের জল মুছে শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা, আমি পরীক্ষা দেব। যে মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে না, তার ওপর নির্ভর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা। আমার জন্য টেস্ট পেপার আর বইয়ের ব্যবস্থা করো, আমি কাল থেকে পড়া শুরু করব। তানিয়া মিথু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আর্দ্র গলায় বললেন, হ্যাঁ মা, এটাই সঠিক সিদ্ধান্ত। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। এই 7 মাস তোকে অনেক কিছু শিখিয়েছে। অনেক তো হলো অন্যের জন্য চোখের জল ফেলা, এবার নিজের জন্য বাঁচতে শেখ। আমরা তো আছি তোর সাথে। তিথি মুখে ম্লান হাসি ফুটিয়ে তুলল, কিন্তু মনের গহীনে এক গভীর হাহাকার বয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি নিজেকে তৈরি করব দেখে নিয়েন মিস্টার কাবির। একদিন আপনি ঠিকই আপনার ভুল বুঝতে পারবেন, কিন্তু সেদিন হয়তো
এই তিথিকে আর আগের মতো খুঁজে পাবেন না। সন্ধ্যা ঘনিয়ে চারপাশ অন্ধকার হয়ে এলো। প্রহর কাটছে, কিন্তু কাবিরের একটা ফোন বা মেসেজ কিছুই এলো না। মাগরিবের আজান শুনে তিথি ধীর পায়ে উজু করে জায়নামাজ দিকে দাঁড়ালো। মোনাজাতের সময় তার দু চোখ বেয়ে নোলা জল গড়িয়ে পড়ল। জায়নামাজ ভিজে আসছিল। সে দুই হাত তুলে পরম করুণাময়ের কাছে ফিসফিস করতে লাগলো, হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি জানেন আমি পবিত্র, আমার মনে কোনো পাপ নেই। আপনি আমার স্বামীকে জানেন, তার মনে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে দিন। আমি তাকে খুব ভালোবাসি আল্লাহ। আমার অনাগত সন্তানের জন্য হলেও আপনি তাকে সঠিক পথ দেখান। আপনি ছাড়া আমার আর কেউ নেই যে কাবিরকে ফিরিয়ে আনতে পারে। তাকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। নামাজ যে শেষ করে জায়নামাজ ভাঁজ করে সে ঘরে ঢুকলো। দেখলো প্রমার সাথে রোনা ঢুকলো। কাবিরের কলেজ ফ্রেন্ড রোনার বিয়ে হয়েছে আহনাফের সাথে। তার এখন বেশ সুখী দম্পতি। রোনা তিথিকে দেখেই একগাল হেসে উঠে দাঁড়ালো, কি তিথি, আমার আগেই তো দেখছি বাজি মেরে দিলে। তা আমাদের কাবির কোথায়? আজও কি তোমার মতো এই পিচ্চিটাকে ছেড়ে সে কাজে ব্যস্ত? তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। রোনা জানে না যে কাবির তাকে ডিউটির জন্য নয়, বরং অবিশ্বাসের জন্য টানে ছেড়ে গেছে। তিথি নিজের কষ্ট আড়াল করে ম্লান করে হেসে বলল, উনি একটু ব্যস্ত আছেন আপু, তুমি বসো, আমি আসছি। তিথি, তুই কি কিছু খেয়েছিস আজ? মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরটা কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ তিথি, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে। একদমই ভালো দেখাচ্ছে না তোমাকে। এমন সময় তানিয়া বেগমের সাথে করে ঘরে ঢুকলেন কাবিরের মা সারা ইয়াসমিন। ওনার হাতে এক বাটি গরম স্যুপ আর এক প্লেট নুডলস। সারা ইয়াসমিন তিথির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। কাবিরের সেই রহস্যময় আচরণের জন্য তিনিও মনে মনে খুব লজ্জিত। মারে, কারো ওপর রাগ করে নিজের শরীর নষ্ট করতে নে, এই স্যুপটা আর নুডলসটুকু খেয়ে নে তো, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। তিথির চোখের কোণে পানি জমে উঠল। কাবির তাকে অবহেলা করে দূরে সরিয়ে দিল। তার মা তাকে নিজের মেয়ের মতো আগলে রাখছেন। তিথি মনে মনে ভাবল, ভাগ্য আমার সাথে অনেক নিঠুর খেলা খেলছে, কিন্তু এই মায়াগুলি হয়তো আমাকে বেঁচে থাকার শক্তি দিচ্ছে। রাত তখন 10টা। কাবির তার চেম্বারে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সামনে রাখা ফাইলগুলোর স্তূপ এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছে। মনের ভেতরে সন্দেহের বিষ আর 7 মাসের বিচ্ছেদের হাহাকার তাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না। হঠাৎ ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। তিথি নামটা দেখে কাবিরের বুকটা ধক করে উঠল। সে ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু পাথরের মতো চুপ হয়ে রইল। ওপাশ থেকে তিথির সেই অতি চেনা মায়াবী কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন পুলিশ সাহেব? কাবির কোনো উত্তর দিল না। তার এই নীরবতা তিথির বুকে তীরের মতো বিঁধলেও সে দমে গেল না। তিথি ওপাশ থেকে গুনগুন করে গিয়ে উঠল তাদের সেই প্রিয় গান, ও যত বলি ভুলে যেতে, মন কথা শোনে না, চোখেরই আকাশে সেই বৃষ্টি যে থামে না, তুমি চিরসুখী হবে, কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায়, মনে পড়ে যায় প্রেমের কাহিনী। গানের প্রতিটি কলি নিস্তব্ধ থানায় কাবিরের কানে আশ্রে পড়ছে। গান শেষ হলে তিথি ধরা গলা বলল, এখনো কি কথা বলবেন না? আমি কি এতটাই পর হয়ে গেছি যে আমার গানের সুরও আপনার কানে পৌঁছায় না? খেয়েছো? কথার ক্ষুধা ভাতে মিটলে আর আপনার জন্য এইভাবে অপেক্ষায় করতে হতো না পুলিশ সাহেব। আপনার এক একটা কথা তো আমার পেটের ক্ষুধার চেয়েও বেশি জ্বালা দেয়। কাবির মুহূর্তের জন্য থমকে গেল। তিথির গলার অভিমান তাকে বুঝিয়ে দিল সে কতটা কষ্টে আছে। কাবির নিজেকে সামলে নিয়ে বলল, হেয়ালি না করে যা বলছি তার উত্তর দাও, খেয়েছো কি না? আমি তো খেয়েছি, কিন্তু আপনি কি থানার ওসির সাথে ঝগড়া না করে খেয়ে বসে আছেন? কাবির একটু হাসলো, তবে সে হাসিতে প্রাণ ছিল না। সে ফোনটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে এমন এক কথা বলল, যা পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে আশা করে না। তিথি, মজা করো না, আমি ভাবছিলাম এই বাচ্চাটা কি নষ্ট করা যায় না?
মুহূর্তের মধ্যে তিথির পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। সে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল, তারপর তীব্র অভিমানে ফেটে পড়ল। নষ্ট তো আপনি ওই দিনই করে দিয়েছেন পুলিশ সাহেব, যেদিন আমাকে অবিশ্বাসের কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন। কিন্তু আমার পেটের এই বাচ্চাটা নষ্ট করার অধিকার আপনার নেই, কারণ আপনার কাছে যেটা সন্দেহের বীজ মনে হচ্ছে, আমার কাছে সেটা আমার পবিত্রতার শেষ সম্বল। আপনি যদি এই বাচ্চাটাকে স্বীকার করতে না পারেন, তবে জেনে রাখুন আপনার এই তিথিকেও আর কোনোদিন খুঁজে পাবেন না। আমার মরামুখ দেখার শখ থাকলে কাল সকালেই চলে আইসেন। তিথির এই তীব্র কথাগুলো শুনে কাবিরের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে বুঝতে পারল সন্দেহের বশে সে কত বড় একটা মরণাঘাত করে ফেলেছে। তিথি ফোনটা কেটে দিল। ফোনের ওপাশে কেবল শূন্যতা, আর এপাশে কাবিরের চোখে প্রথমবার অপরাধ বোধের নোনা জল টলমল করে উঠল। বিশেষ দ্রষ্টাব কাবির কি তিথিকে মেনে নিবে, নাকি তারা একে অপর থেকে আলাদা হয়ে যাবে? থানার নিস্তব্ধ চেম্বারে কাবির ফাইলের ওপর কলম ধরে বসে আছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। তিথির শেষ কথাগুলো, আমার মরামুখ দেখার শখ থাকলে কাল সকালে চলে আসেন, তার কানে তপ্ত সীসার মতো বারবার আছড়ে পড়ছে। কাবির দুই হাতে মুখ ঢাকল। তার দীর্ঘ নিঃশ্বাসে আজ কেবলই অনুশোচনার দহন। যে তিথির এক ফোঁটা চোখের জল তার কাছে সমুদ্রের ঢেউয়ের মতো ভারী ছিল, আজ সেই তিথিকে সে মরার কথা বলতে বাধ্য করল। রাত তখন 11টা বেজে 15 মিনিট। রানা আর জিম আজ নতুন জীবনের পথে। রানা খুব হাসি মুখে কাবিরের রুমে ঢুকলো। স্যার, আপনি আজ একটু তাড়াতাড়ি বের হতে চাই, আমি আজ একটু আসলে বাসায় যেমি। কাবির শুধু মাথা নেড়ে সায় দিল। রানা খুশি মনে চলে যাওয়ার পর পুরো থানাটা যেন কাবিরের কাছে একটা বিশাল খাঁচার মতো মনে হতে লাগলো। রাত 12টা বাজার সাথে সাথে কাবিরের ধৈর্য বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা ছো মেরে নিয়ে সে ধোবাউডার সেই কাঠের বাড়ির দিকে রওনা দিল। রাস্তা আজ একদম ফাঁকা। হেডলাইটের আলো চিরচিরে অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছে। কাবির স্টিয়ারিংয়ে হাত রেখে গুনগুন করে গেয়ে উঠল, সন্ধ্যা হলে অন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমন হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাবিরের হৃৎস্পিণ্ডের স্পন্দন। তার মনে হচ্ছে এই দূরত্ব যেন 1000 মাইলের সমান। অবশেষে ধোবাউড়ার সেই পরিচিত গেটের সামনে এসে থামল তার গাড়ি। রাত তখন প্রায় 1টা। নিঝুম রাতের অন্ধকারে কাঠের বাড়িটি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মারুফ সাহেব নিচতলায় থাকেন, আর উপরের তলাটা তিথির। কাবির গেট খুলে ভেতরে পা দিতেই তার নাকে ভেসে এলো এক তীব্র মায়াবী ঘ্রাণ। হাসনাহেনা এই ফুলটা বড্ড ভালোবাসে তিথি, তাই বাড়ির কোণে গাছটি সে নিজে লাগিয়েছিল। ফুলের মিষ্টি ঘ্রাণে কাবিরের মনটা যেন মুহূর্তে শান্ত হয়ে এলো। সে গাছের কাছে গিয়ে একটি হাসনাহেনা ফুল ছিঁড়ে নিল। ফুলের দিকে তাকে বিড়বিড় করে বলল, ফুল, তোকে আল্লাহ মানুষের মন ভালো করতেই পাঠিয়েছেন। আচ্ছা, তোর মিষ্টি হাসনাহেনার ঘ্রাণ আমার ওই অভিমানী ফুলটার রাগ ভাঙাতে পারবে কি? সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো কাবির। দরজায় একবার নক করার সাথে সাথে তিথি দরজাটা খুলে দিল। কাবির কিছুটা চমকে গেল। তিথি কি তবে তার জন্য অপেক্ষা করছিল? দরজা খুলতেই কাবিরের সামনে এক মনোমুগ্ধকর সৌন্দর্য ধরা দিল। তিথির পরনে ধবধবে সাদা একটি সিল্কের শাড়ি। কোমর পর্যন্ত ছড়িয়ে থাকা তার কালো রেশমি চুলগুলো বাতাসে দুলছে। চোখে জল থাকলেও ঠোঁটের কোণে সেই চিরচেনা মিষ্টি হাসিটা ধরে রাখার চেষ্টা করছে সে। কাবিরের হৃৎপিণ্ডের গতি এক নিমিষে কয়েক গুণ বেড়ে গেল। তার মনে হলো সামনে কোনো মায়াবী নয়, বরং জান্নাতের হুরপড়ি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, এত রাতে এখানে কি কাজ আপনার? তিথির কণ্ঠে রাগ থাকলেও সেই মায়াবী রূপ দেখে কাবির নিজেকে স্থির রাখতে পারল না। মাই নাইট কুইন, ইউ আর সো মাচ মোর বিউটিফুল দ্যান এনি ফ্লাওয়ার। তিথি ঠোঁট উল্টে বাঁকা চোখে তাকালো। ভেংসি কেটে বলা হয়েছে, অনেক ঢং করা হয়েছে, আর দয়া করে তেল দিতে হবে না। না না বাবা, সিরিয়াসলি বলছি, আজ তোমাকে এত সুন্দর লাগছে যে আমার চোখ ফেরানো দায়। ইউ আর সাচ এ প্রিটি গার্ল।
তিথি। তিথি নিজের পেটের উপর আলতো করে হাত রাখলো। কাবিরের প্রশংসায় সে গলল না, গম্ভীর স্বরে প্রশ্ন করলো, কিছু খেয়েছেন? রানার সাথে খেয়ে নিয়েছিলাম। তিথি একটু সরে দাঁড়িয়ে তাকে ভেতরে আসার পথ করে দিল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে কাবিরের দিকে তাকিয়ে বলল, পেট তো ভরা ছিল, তাহলে মাঝরাতে এই অভাগীর কথা মনে পড়ার কারণটা যদি একটু বলতেন মিস্টার পাশান। সন্দেহ কি তবে মিটে গেছে নাকি? কাবির শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। হাতের হাসনায় হেনা ফুলটা অতি সাবধানে তিথির কানের ভাঁজে গুঁজে দিল। তারপর তিথির ললাটে অধর ছুঁয়ে এক দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, অনেক রাগ করে আসছে তাই না? রাগ করবো না, আপনি দিন দিন বড্ড পাষাণ হয়ে যাচ্ছেন অসভ্য সিংহ। মানুষের মন ভাঙা কি আপনার পেশার অংশ হয়ে দাঁড়িয়েছে? কাবির তিথির দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অনুনয়ের সুরে বলল, আমি জানি আমি অন্যায় করেছি, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, শুধু এভাবে দূরে ঠেলে দিও না। তিথি একটু সময় নিয়ে নিজেকে সামলে নিল। তারপর মুচকি হেসে খাটের একপাশে শুয়ে থাকা ছোট সাইফের দিকে ইশারা করল। ঠিক আছে, শাস্তির প্রথম ধাপ হলো, আমি এখন সাইফের পাশেই শুয়ে পড়েছি, আর আপনি আরাম করে বসে আমাকে বই পড়ে শোনাবেন। যতক্ষণ না আমার ঘুম আসবে ততক্ষণ থামা চলবে না। কাবির একটু হেসে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার আদেশ শিরোধার্য। তা কি বই? ডার্ক রোমান্টিক নাকি প্রেমের গল্প? ওসব পড়ার দিন শেষ, এখন আমি ইসলামিক বই পড়ি, এই নিন, এই বইটা পড়ে শোনান। তিথি আলমারি থেকে একটা বই বের করে কাবিরের হাতে ধরিয়ে দিল। সাইফের পাশে গা এলিয়ে দিল। কাবির পড়তে শুরু করলো, আর তিথি তার এক হাত বাড়িয়ে কাবিরের মাথায় বিলি কাটতে লাগলো। রাত প্রায় 11টা, চারপাশ নিস্তব্ধ। কাবিরের গম্ভীর আর স্নিগ্ধ কণ্ঠস্বর ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ পর কাবির দেখল তিথির চোখ দুটো বুজে, এবার ঘুমানোর চেষ্টা করো। এই অবস্থায় রাত জাগলে শরীর খারাপ লাগবে। না না, আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন তাই না? পড়া চালিয়ে যান। কাবির আবার বইয়ের পাতায় মনোযোগ দিল। হঠাৎ একটি বিশেষ পরিচ্ছেদে এসে তার চোখ আটকে গেল। সেখানে সন্তান লালন পালনের ফজিলত সম্পর্কে একটি হাদিস লেখা ছিল। কাবির একটু থেমে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো এবং তাদের উত্তম আদব ও শিষ্টাচার শিক্ষা দাও। অন্য এক বর্ণনা এসেছে, যখন কোনো মুমিন বান্দার সন্তান ভূমিষ্ঠ হয় তখন ফেরেশতারা সেই গৃহকে ঘিরে ফেলে এবং বরকতের দোয়া করতে থাকে। পড়া শেষ করে কাবির মুচকি হাসল। সে বুঝতে পারল তিথি কেন তাকে ঠিক এই বইটাই পড়তে দিয়েছে। সে আর চোখে দেখল তিথি তখনও তার দিকে তাকে মিটিমিটি হাসছে। কাবির একটু নড়ে চড়ে বসে বইয়ের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনের একটি সুন্দর উদাহরণ পড়ল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কোনো পাত্রে পানি পান করতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রটি নিতেন এবং আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করতাম ঠিক সেখানেই মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। এটা ছিল স্ত্রীর প্রতি তার অগাধ ভালোবাসা আর সম্মানের বহিঃপ্রকাশ। পড়া শেষে কাবির বইটা বুকে পকেটের কাছে চেপে ধরল। তার চোখের কোণে অনুশোচনার জল চিকচিক করছে। সে বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু সন্দেহ আর অধিকার নয়, ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান আর ছোট ছোট কাজে মায়ার প্রকাশ। তিথি তখনও এক দৃষ্টিতে কাবিরের দিকে তাকিয়ে আছে। কাবির বইটা পাশে রেখে তিথির একদম কাছে সরে এলো। তার কপালে হাত রেখে নরম স্বরে বলল, আমি বোধহয় আজ থেকে নতুন করে তোমাকে আর আমাদের এই অনাগত সন্তানকে ভালোবাসাকে চিনতে শিখলাম বিবিজান, আমাকে মাফ করে দাও। তিথি কিছু বলল না। কাবির বইটা বন্ধ করে বুকের উপর রাখলো। তিথি পরম মমতার সাথে কাবিরের দিকে তাকালো। কাবির এখনো তার ইউনিফর্মটা ছাড়েনি। এই পোশাকে তাকে বড্ড কঠোর দেখায়, কিন্তু তিথি আজ তাকে হৃদয়ের নমনীয়তা শেখাতে চেয়ে। জানেন, সন্তান হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। একটা ঘর পূর্ণ হয় যখন সেখানে কোনো ছোট্ট প্রাণের স্পন্দন শোনা যায়। আপনি কে পাপ বা অনিশ্চয়তা বলেছিলেন, কিন্তু একবার ভেবে দেখেছেন এই রহমত যখন পৃথিবীতে আসবে তখন সে আমাদের জান্নাতের পথ সহজ করে দেবে।
বাবা হিসাব দায়িত্ব তাকে শুধু নাম দেয়া নয়, তাকে সম্মানের সাথে আগলে রাখা। কাবির তিথির দিকে ঝুঁকে এলো। তার চোখে এখন অবিশ্বাসের লেশমাত্র নেই, আছে অপরাধ বোধ আর তীব্র ভালোবাসা। সে আলতো করে তিথিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঠিক তখনই বিপত্তিটা ঘটল। তিথির খোলা রেশমি চুলের কয়েকটা গোছা কাবিরের ইউনিফর্মের ওপর বড় বাতমে আটকে গেল। কাবির বিছানায় বসেছিল। তিথি তার খুব কাছাকাছি আসতে চুলের টানে দূরত্বটা দুজনের মাঝখানে একদম ঘুষে গেল। একদম মুখোমুখি তারা। হাসনা হেনার ঘ্রাণ আর তিথির নিঃশ্বাসের তপ্ত হাওয়া কাবিরের মুখে লাগছে। কাবির মুগ্ধ নয়নে তিথির দিকে তাকে রইল। এই সাদা সিল্কের শাড়ি আর খোলা চুলে তিথিকে যেন জান্নাতের হুর মনে হচ্ছে। কাবির ফিসফিস করে তিথির কানের কাছে মুখ নিয়ে বলল, এই যে রাতের রানী, এই সাজটা কি আমার জন্য? মোটেও না, এটা আমার স্বামীর জন্য। তাই নাকি? তা আমি কে হয় শুনি? আপনি তো আমার বড় ভাইয়া। বলেই তিথি খিলখিল করে হেসে উঠল। কাবির মুহূর্তের মধ্যে ভড়কে গিয়ে একটু দূরে সরতে চাইল, কিন্তু সমস্যা হলো তিথির চুল তখন ইউনিফর্মের বোতামে শক্ত করে আটকে আছে। হুট করে সরতে যায়, চুলে বেশ জোরে টান লাগলো। লাগছে তো। তিথি ব্যথায় কুঁকে উঠল। সাহেব পাশে শুয়ে একটু নড়ে চড়ে উঠল। কাবির অস্থির হয়ে তিথির চুলে হাত দিল। আরে সরি, কি হয়েছে দেখি? চুলে জট লেগে গেছে তো বোতামের সাথে। আপনি জানতো এখান থেকে? অনেক পড়া হয়েছে। আমার লক্ষ্মী ভাইটা কত সুন্দর করে ঘুমাচ্ছে, আপনি এসে সব ডিস্টার্ব করছেন। যান ভাইয়া, আপনার রুমে গিয়ে ঘুমান। কিছুক্ষণ আগে কি বললে যেন? আমি তোমার কি? হ্যাঁ, আপনি আমার ভাইয়া। পচা ভাইয়া, খারাপ ভাইয়া, বজ্জাত ভাইয়া, পাষাণ ভাইয়া, শুধু ভাইয়া আর ভাইয়া। কাবির আর দেরি করল না। চুলগুলো ছাড়িয়ে নিয়েই এক হ্যাঁচকায় তিথিকে কোলে তুলে নিল। তিথি অপ্রস্তুত হয়ে কাবিরের গলা জড়িয়ে ধরল। এবার বলো, আমি কে? ভাইয়া নাকি অন্য কেউ? বলবো না আপনি। কাবির তিথিকে পাশের ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। দরজাটা এক হাতে দিয়ে আটকে দিয়ে সে তিথির একদম কাছে চলে এলো। তিথির লিপ বাম দেয়া গোলাপি ওষ্ঠে আলতো করে ভালোবাসার ছোঁয়া দিয়ে জয় করে নিল সব প্রতিবাদ। কাবির বিরতি দিয়ে দুষ্টুমি করে বলল, চলো ডার্লিং, আজকে এই ভাইয়া চ্যাপ্টারটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেই। দেখি তুমি কতক্ষণ আমায় ভাইয়া ডাকতে পারো। থামেন তো, আপনি কি পাইছেন শুনি? কী সব ফাজলামি শুরু করেছেন? আপনি আমার ভাই হন আর আমার সাথে এসব অসভ্যতা করছেন কেন? অসভ্যতা? নিজের বউয়ের সাথে প্রেম করা যদি অসভ্যতা হয়, তবে আমি দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য হতে রাজি। আর শোনো বিবিজান, এই ইউনিফর্মটা খুললে আমি তোমার সেই স্বামী যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই ভাইয়া ডাকা বন্ধ করে এবার রোমান্সে মন দাও, না হলে খবর আছে। তিথি আর কথা খুঁজে পেল না, শুধু কাবিরের বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসতে লাগলো। ধোবাউড়ার এই নিঝুম রাত আজ সাক্ষী হয়ে রইল ভাইয়া ডাকার আড়ালে লুকিয়ে থাকা এক গভীর ও পবিত্র প্রেমের। আজ কাবির অফিস থেকে ছুটি নিয়েছে। তিথিদের বাড়ি থেকে বিদায় নিয়ে তিথিকে কাবির তাদের উদ্দেশ্যে রওনা হবে বলে ঠিক করলো। ছোট সাইফুর নাসরবান্দা সেও সাথে যাবে। অগত্যা তাকেও গাড়িতে তুলে নেওয়া হলো। তবে কাবিরের মনে অন্য কোনো পরিকল্পনা কাজ করছিল। সে গাড়ি চালিয়ে সরাসরি জিম আর রানার নতুন অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। গাড়িতে বসে তিথি যখন দেখলো কাবির পরিচিত রাস্তা ছেড়ে অন্য পথে যাচ্ছে, তখন তার মনে খটকা লাগলো। সে ভুরুকুচকে কাবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? আমাকে কি পাচার করে দিবেন নাকি? গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে একটু বাঁকা হাসলো। আয়নার নিজের চুলগুলো একবার ঠিক করে নিয়ে সে রসিকতা করে বলল, হ্যাঁ ঠিক ধরেছ, তোমাকে পাচার করে দিয়ে এবার একটা নতুন ডানাকাটা পরি নিয়ে আসবো। তিথি এই কথা শুনে রাগে ফোঁস করে উঠল। অভিমানে তার গাল দুটো লাল হয়ে গেল। কি বললেন? পরি নিয়ে আসবেন? কত শখ! মুরব্বির কথা শোনা একবার। কদিন পরে বাচ্চার বাপ হবেন আর এখন নতুন করে বিয়ে করার শখ জেগেছে, কেন নয়? আর মুরব্বি কাকে বলছে শুনি? আমি যথেষ্ট ইয়ং, আর ইসলামে 4টা বিয়ে করা সুন্নত। আমি না হয় নিয়ম মেনেই আর একটা। তিথি আর সহ্য করতে পারলো না। সে চিৎকার করে কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছনের সিট থেকে চিপস চিবোতে চিবোতে সাহেব বলে উঠল, পুলিশ আঙ্কেল, তুমি যদি আপাকে ছেড়ে দাও তবে দিও, আমি আপাকে আমার কাছে রাখবো। আমার আপা অনেক সুন্দর। কাবির আয়নায় সাইফের দিকে তাকে হেসে ফেলল, শালা
তুমি তো দেখছি বেশ বেড়েছো, আমার সামনে আমার বউকে ভাগিয়ে নেওয়ার ফন্দি করছো। তুমি শুধু আপাকেই কষ্ট দাও তাই কইলাম। কাবির বার গাড়ি থামিয়ে জিমদের বাসার নিচে নামলো। তিথি জেদ করে গাড়ি থেকে নামলো না, কাবির সাহেবকে কোলে করে উপরে জিমদের ফ্ল্যাটে নিয়ে গেল। জিমকে ডেকে সে চুপি চুপি বলল যে সাহেব এখন থেকে তাদের কাছেই থাকবে, ওর পড়াশোনার জন্য ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। বিদায়বেলায় জিমের সাথে কিছু টাকাও দিয়ে আসলো কাবির। কাবির ফিরে এলো, তার পরনে ছিল আজ ফর্মাল ড্রেস আপ, কালো রঙের শার্ট আর প্যান্ট। শার্টের ওপরের 3টা বোতাম খোলা থাকায় তাকে বেশ সুদর্শন লাগছিল। কপাল অবাধ্য কয়েকটা চুল বারবার নেমে আসছিল, যা সে বারবার হাত দিয়ে সরাছিল। তিথি দ্রুত চোখ মুছে সামলে নিল নিজেকে, মনে মনে নিজেকে শক্ত করে বলল এই পাষাণ লোকটির প্রেমে আর সে পড়বে না। কাবির গাড়িতে উঠে একটা বড় ব্যাগ তিথির কোলের উপর রাখলো। তিথি ব্যাগ খুলে সেখানে আমের, তেঁতুলের আর বড়ইয়ের হরেক রকমের আচার। আচারের সুবাসে তিথির জিভে জল চলে এলো, কিন্তু সে মুখ গোমরা করে বসে রইল। কেউ কেউ রাগ করেছে নাকি? কেমন যেন পোড়া পোড়া স্মেল পাচ্ছি। বয়ে গেছে আমার রাগ করতে। কার উপর রাগ করব? যে মানুষটা নিজের ছাড়া কারো কথা ভাবে না তার জন্য, তাই বুঝি। তাহলে আমি যে ভাবলাম আজ আমার বিবিজনের সাথে সময় কাটাবো। তিথি চুপ করে রইল। কাবির গাড়ি স্টার্ট দিয়ে আবার দুষ্টুমি শুরু করলো। যদি না চাও তবে সমস্যা নেই, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি সেই সুন্দরী লেডিটার সাথে ডেটে যাব যে কদিন আগে পুলিশ স্টেশনে এসে আমাকে প্রপোজ করেছিল। তিথি এবার আর নিজেকে সামলাতে পারল না, সে ভেউ ভেউ করে কেঁদে দিল। আপনি খুব খুব খারাপ, ভীষণ পচা। আপনি কি আমায় একটুও ভালোবাসেন না? আমি বুঝি অনেক সুন্দর দেখতে নেই, তাই না? কাবির তৎক্ষণাৎ গাড়ি রাস্তার এক পাশে থামিয়ে দিল। তিথির কান্না দেখে তার মনটা মুহূর্তে নরম হয়ে এলো। সে এক হাতে তিথির হাতটা শক্ত করে ধরে অন্য হাতে তার চোখের জল মুছে দিল। ডোন্ট ক্রাই মাই সুইট বিবিজান, আই উইল বি উইথ ইউ ফর এভার অ্যান্ড অলওয়েজ, আই এম জাস্ট কিডিং ইউ সুইট হার্ট। কাবির তিথির নরম তুলতুলে হাতটা তার গালের সাথে লাগিয়ে ছোট্ট করে চুমু খেলো। তিথির রাগ অভিমান নিমিষে বিলীন হয়ে গেল। সে বোরকার উপরে নিজের বাম হাতটা পেটের উপর দিয়ে বোলাতে থাকলো। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। বাই।